হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমার চ্যানেলে। আজকের এপিসোডে আমরা প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্টের কি কনসেপ্ট এবং কারেন্ট ট্রেন্ড নিয়ে আলোচনা করব। আজকের এপিসোডে আমাদের প্রথমেই থাকবে আমরা কোয়ালিটি এবং গ্রেড নিয়ে কিছু আলোচনা করব। সেকেন্ড টপিকসে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলের ডিফারেন্ট স্টেজ নিয়ে কিছু কথা বলবো। থার্ড টপিকসে আমরা কেন প্রিভেনশনকে এমফেসাইজ করি ওভার ইন্সপেকশন সেটা নিয়ে একটু ডিটেল আলোচনা করব। ফোর্থ টপিকসে আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব প্রিসিশনের সাথে অ্যাকুরেসির। ফিফথ টপিকসে আমরা অ্যাজাইল এনভায়রনমেন্টে কিভাবে কোয়ালিটি এনশিওর করি সেটি নিয়ে আলোচনা করব। এবং লাস্ট টপিকসে আমরা আমাদের কারেন্ট মেথোডোলজিস যেটা প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্টে ইউজ হচ্ছে সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। নাও শুরু করা যাক প্রথমে কোয়ালিটি আর গ্রেড নিয়ে কিছু আলোচনা দিয়ে। আমরা যখন মার্কেটে একটা প্রোডাক্ট কিনতে যাই তখন আমরা দেখি মার্কেটে ওই প্রোডাক্টের কি কি ভেরিয়েন্ট আছে। প্রতিটা ভেরিয়েন্টের স্পেসিফিকেশন অথবা ফাংশনালিটিগুলো দেখে যেই ফাংশনালিটি এবং যে ভেরিয়েন্টটা আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে সেই ফাংশনটা এবং সেই ভেরিয়েন্টটা আমি আমার জন্য পারচেস করি। এবং ওই প্রোডাক্টটা পারচেস করার পর আমি যখন এটা ইউজ করি সেই আমার রিকোয়ারমেন্টটাকে এই প্রোডাক্টটা যদি ফুলফিল করে তাহলে আমি সেটাকে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট হিসেবে বলতে পারি। তার মানে হলো যে আমার যে একটা প্রোডাক্ট যেই লেভেলে আমার রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করতেছে সেই কনসিডারেশনটাকে আমরা বলছি কোয়ালিটি। আর এই যে আমি অনেকগুলো ভেরিয়েন্ট চেক করে তারপরে আমি আমার স্পেসিফিক রিকোয়ারমেন্টের প্রোডাক্টটা কিনলাম, এই যে ডিফারেন্ট ভেরিয়েন্টের প্রোডাক্ট সেটাকে আমি বলছি গ্রেড। এখন যখন আমরা গ্রেডের কথা বলছি বেসিক্যালি এটা হলো ক্যাটাগরি। আমি যদি জেনারেলি বলি গ্রেড হলো একটা প্রোডাক্টের অনেকগুলো ক্যাটাগরি কনসিডারিং ফাংশনালিটি অর পারফরমেন্স। ঠিক আছে, এ হলো কোয়ালিটি আর গ্রেড। আমরা যখন আমাদের ডেইলি লাইফে ইউজ করি সাচ এস আমাদের ওয়াচ, এটা কিন্তু লো লেভেল কোয়ালিটি আছে, হাই গ্রেডের কোয়ালিটি আছে, হাই গ্রেডের ওয়াচ আছে অথবা হাই কোয়ালিটির ওয়াচ আছে। আমরা যখন মোবাইল হ্যান্ডসেট নিয়ে ইউজ করি তখন কিছু হ্যান্ডসেটের মডেল থাকে ফ্ল্যাগশিপের জন্য যেগুলোর জন্য ইউজার থাকে ডিফারেন্ট গ্রুপ, আবার কিছু হ্যান্ডসেট থাকে বেসিক ফাংশনালিটি নিয়ে, সেগুলো কিন্তু ডিফারেন্ট গ্রুপের পিপল ইউজ করে থাকে। এইটা হলো আপনি গ্রেড আর কোয়ালিটির মধ্যে কিছুটা ডিফারেন্স। এখন তার মানে আমি যদি খুব জেনারেলি চিন্তা করি কোয়ালিটিটা হলো যে আমার প্রোডাক্টটা রাইট প্রোডাক্ট হবে, উইদাউট এনি ডিফেক্ট থাকবে এবং আমার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবে, তাহলে সেটাকে আমি বলতে পারি হাই কোয়ালিটি প্রোডাক্ট। আর গ্রেডটা হলো প্রোডাক্ট ফিচার এবং ফাংশনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকবে, অ্যাকর্ডিং টু আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি স্পেসিফিক প্রোডাক্টটি বা স্পেসিফিক ভেরিয়েন্টের প্রোডাক্টটি কিনবো। এখন আপনি যদি চিন্তা করেন একটা লো গ্রেডের প্রোডাক্ট, তার মানে সেই বেসিক ফাংশনালিটি দিয়ে থাকে এবং এটা ভালো পারফর্ম করতেছে উইদাউট এনি ডিফেক্টস, সেটাকে আমি বলতে পারি হাই কোয়ালিটি প্রোডাক্ট। কিন্তু অনেক হাই গ্রেডের একটা প্রোডাক্ট কিন্তু অনেক ডিফেক্ট নিয়ে আছে, সেটা কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট এবং এটা অনেক ক্ষেত্রে কাস্টমারের কাছে আনএক্সেপ্টেবল হয়ে থাকে। সো এটা হলো জেনারেল আইডিয়া কোয়ালিটি আর গ্রেডের মধ্যে। এখন আমরা আমাদের সেকেন্ড টপিক প্রোডাক্ট লাইফ সাইকেলের তার যে প্রোডাক্ট যে লাইফ সাইকেলটা আছে তার ডিফারেন্ট স্টেজ নিয়ে কিছু কথা বলি। আমরা জানি যখন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট কমপ্লিট হয় তারপর এটা মার্কেটে লঞ্চ করে এবং একটা সার্টেন টাইম পরে এটা আসলে কিন্তু মার্কেট থেকে অবসোলিউট হয়ে যায়। তার মানে মার্কেটে এর আর কোনো চাহিদা থাকে না, ম্যানুফ্যাকচারার কি করে এই প্রোডাক্ট আস্তে আস্তে উইথড্র করে নিয়ে আসে মার্কেট থেকে। এই যে স্টার্টিং টু অবসোলিউট হওয়া বা উইথড্র করা, এই সময়ের মধ্যে আমরা 4টা স্টেজে ভাগ করে নিই। একটা স্টেজ হলো ইনিশিয়াল অথবা ইন্ট্রোডাকশন স্টেজ, সেকেন্ড স্টেজটা হলো গ্রোথ, থার্ড স্টেজটা হলো ম্যাচুরিটি এবং ফিফথ স্টেজটা হলো ডিক্লাইন। তার মানে প্রোডাক্টের সেল ভলিউম ডিক্লাইন হয়। কেন আমরা এইভাবে 4টা গ্রুপিং করলাম? বেসিক্যালি এটা কনসিডারেশন হলো যে আপনার বিজনেস প্ল্যান অথবা আপনি যে প্রোডাক্টের প্রাইসিং করবেন কোন স্টেজে কতটুকু করবেন, আপনার ইনভেস্টমেন্ট কেমন হবে, কোয়ালিটি ইন টার্মস অফ কোয়ালিটি আপনি কিভাবে লুক আফটার করবেন, এই ডিফারেন্ট স্টেজগুলো এই কনসিডারেশন নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি এই 4টা স্টেজে ভাগ করা হয়েছে। ইন্ট্রোডাকশন স্টেজে আপনি যেহেতু মার্কেটে প্রথম এই প্রোডাক্টটা লঞ্চ করছেন, তার মানে আপনি কাস্টমার কাছ থেকে অনেক বেশি ফিডব্যাক পাবেন প্রোডাক্টের ডিফারেন্ট লজিক নিয়ে, অথবা প্রোডাক্টের মধ্যে হয়তো ফেলিওর কিছু কনসিডারেশন আসতে পারে, তখন আপনাকে ওয়ারেন্টি সাপোর্ট দিতে হতে পারে, বাগ থাকতে পারে, সেগুলো আপনাকে ফিক্স করতে হবে। সো আপনার কোয়ালিটি ফোকাস কিন্তু থাকবে অনেক হাই। এবং এই সময় যেহেতু মার্কেটে আপনার প্রোডাক্টটা প্রথম লঞ্চ করেছেন, আপনাকে মার্কেটিং প্রোডাক্ট প্রমোশনের জন্য অনেক ইনভেস্ট করা লাগবে। আপনার
আর্নিং আস্তে আস্তে বা আপনার সেল ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে, বাট আপনি কিন্তু তখনও ইনভেস্ট করে যাচ্ছেন প্রোডাক্টটাকে মার্কেটে অথবা বহু মানুষের মধ্যে রিচ আউট করার জন্য। তখন আপনি চলে যাবেন গ্রোথ স্টেজে, যখন আপনি দেখবেন যে প্রোডাক্টটা র্যাপিডলি গ্রোথ হচ্ছে, সেল ভলিউম বাড়তেছে। যখন গ্রোথটা র্যাপিড হবে, আপনার কনসিডারেশনে থাকবে যে আপনি স্টিল কন্টিনিউ টু প্রমোট প্রোডাক্ট, যাতে আপনি এটাকে গ্রোথটাকে আরো খুব তাড়াতাড়ি ফাস্টার করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যখনই আপনি গ্রোথ স্টেজে থাকবেন তখন আপনি দেখবেন যে মার্কেটে কিছু কম্পিটিটর আসবে, যখন দেখবে যে আপনার প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে এবং তাদের এই অ্যাবিলিটিস আছে সিমিলার টাইপ অফ প্রোডাক্টকে মার্কেটে লঞ্চ করা, তারা কিন্তু সেটা করে দিবে। যখনই করে দেবে আপনি একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে চলে যাবেন। আফটার গ্রোথ স্টেজ আপনি কিন্তু ম্যাচুরিটি স্টেজে যাবেন, তখন বহু মানুষের কাছে প্রোডাক্ট ইউজ হবে, আপনার ডেভেলপমেন্ট অথবা আপনার প্রোডাক্টের ফাইন টিউনিংও কমপ্লিট হয়ে গেছে, প্রোডাক্ট কমপ্লিটলি ফাংশনাল। এবং এই ম্যাচুরিটি পিরিয়ড একটা সময় আসলে আপনি আপনার সেল ভলিউমের সর্বোচ্চ পর্যায়ে থাকবেন। আপনার টার্গেট থাকবে এই সময়টা যেন অনেক বেশি লেন্দি হয়, যাতে আপনার আর্নিংটা অনেক ভালো থাকে। যখনই আপনি স্টেজ পার করবেন, আপনি আস্তে আস্তে প্রোডাক্টটা কিন্তু ডিক্লাইন করতে করতে ডিক্লাইন স্টেজে চলে যাবে। যখন সেল ভলিউম অনেক কম থাকবে, আপনাকে কিন্তু এই সময় চিন্তা করতে হবে কিভাবে একটা নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করা যেতে পারে। এই হলো জেনারেল আইডিয়া এই 4টা স্টেজে। আমরা যদি 4টা স্টেজে কোয়ালিটি রেসপেক্টে কি চিন্তা ভাবনা, তাহলে একটু বেটার হয়। যেমন ইন্ট্রোডাকশন স্টেজে আপনার কোয়ালিটি ফোকাস থাকবে টু হাই, কারণ যেহেতু প্রোডাক্টটা মার্কেটে প্রথম আসছে, আপনি অনেক ফিডব্যাক কাস্টমার কাছে পাবেন, যেটা আপনাকে ফিক্স করতে হবে আপনার প্রোডাক্টের মধ্যে। হতে পারে আপনাকে ওয়ারেন্টি সাপোর্ট দিতে হতে পারে, যে প্রোডাক্টের মধ্যে হার্ডওয়্যারের সমস্যা আছে সেগুলোকে রিপ্লেস করার সুযোগ থাকতে পারে। আপনি যখন ম্যাচুরিটি স্টেজে থাকবেন, যেহেতু আপনি গ্রোথ স্টেজ পার করে ফেলেছেন, আপনি ম্যাচুরিটি স্টেজে প্রোডাক্ট ফুললি ফাংশনাল, আপনার কিন্তু কস্টটাকে নিয়ে কনসিডার করতে হবে বেশি কোয়ালিটি কন্ট্রোলের থেকে। যখন আপনি ডিক্লাইন, তখন আপনার মেজর ফোকাস থাকবে আপনি কিভাবে এক্সপানশন করতে পারেন, নতুন প্রোডাক্ট মার্কেটে আনতে পারেন, রেদার ওই প্রোডাক্টের কোয়ালিটি ইন্সপেকশন করার তুলনায় বা কোয়ালিটি কন্ট্রোলের তুলনায়। ঠিক আছে, এই হলো জেনারেল আইডিয়া। এই 4টা স্টেজে আমাদের কোয়ালিটি ফোকাসটা কি থাকবে। নেক্সট আমাদের থার্ড টপিকসে ছিল প্রিভেনশন ওভার ইন্সপেকশন। আমরা যদি একটু জেনারেলি চিন্তা করি, প্রিভেনশনটা হলো যে আপনি এমন কিছু স্টেপ নেবেন যখন আপনার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হচ্ছে, যাতে ওর মধ্যে কোনো এরর বা ডিফেক্টিভ প্রোডাক্ট না থাকে। এটা হলো আপনার প্রিভেনশন। মানে আপনি প্রোঅ্যাক্টিভলি আপনি এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিচ্ছেন, প্রসেস যখন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ডিফারেন্ট প্রোডাক্ট যখন অ্যাসেম্বল হচ্ছে, তখন আপনি একে টেস্ট করে দেখছেন যে এটার তার যে পারফরমেন্স বা তার যে ডিজায়ার পারফরমেন্স সেটা করছে কিনা, এই কনসিডারেশন নিয়ে আপনি প্রোডাক্টটাকে অ্যাসেম্বল করার চেষ্টা করছেন। এটা হলো আপনার প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ অথবা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, যাতে একটা ভালো প্রোডাক্ট আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে বের হয়। এখন আপনি যখন একটা প্রোডাক্ট ফুললি কমপ্লিট হয়ে গেছে, আপনার মেজর টার্গেট থাকবে কি, যে এই প্রোডাক্টটা কোনো খারাপ প্রোডাক্ট যেন আপনার সিস্টেম থেকে বের হয়ে কাস্টমার হাতে না যায়। সো আপনি যদি এটা অ্যাভয়েড করতে চান, তখন কি করতে হবে, আপনাকে ইন্সপেক্ট করে বের করতে হবে কোনো প্রোডাক্ট খারাপ আছে কিনা। সো এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং অথবা স্ট্যাটিস্টিক্যাল থিওরিকে অ্যানালিসিস করে আপনি কিছু স্যাম্পল বেস প্রোডাক্ট ভেরিফাই করবেন, ইন্সপেক্ট করবেন, টেস্ট করে দেখবেন যে প্রোডাক্টের মধ্যে ফল্ট রেট কেমন। যদি ফল্ট রেট আপনার রিজনেবল থাকে, আপনি সেটা মার্কেটে ছেড়ে দেবেন। এই অ্যাপ্রোচটাকে আমরা বলছি রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। তার মানে আপনার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার সময় আপনি প্রিভেনশন করার চেষ্টা করবেন, তারপরে ইন্সপেক্ট করলেন। ঠিক আছে, সো মনে রাখতে হবে, যদি আপনি ইন্সপেক্ট করেও বের করেন, তার মানে কি আপনাকে অনেক টাইম এফোর্ট দিতে হবে, টেস্ট প্রসিডিউর ফলো করতে হবে। কোনো কারণে যদি প্রোডাক্টের মধ্যে ফেলিওর বেশি থাকে, তাহলে আপনাকে পুরোপুরি সবগুলো জিনিসকে নিয়েই কনসিডারেশন, সব প্রোডাক্ট লটকে নিয়ে আপনাকে চিন্তা করে নিউ আইডিয়াস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সো আপনার কস্ট কিন্তু হায়ার, বাট আলটিমেটলি ইন্সপেক্ট করার পরও যদি আপনার কিছু খারাপ প্রোডাক্ট কাস্টমার কাছে চলে যায়, সেটা কিন্তু আরো বেশি কস্টলি। সো আপনার ফার্স্ট হতে হবে যে আপনি চেষ্টা করবেন প্রিভেনশন করতে, কোনো খারাপ প্রোডাক্ট যেন আপনার সিস্টেম থেকে বের না হয়। সেকেন্ড অ্যাপ্রোচটা হবে যে কোনোভাবেই আপনি যেন কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট কাস্টমার হাতে না দেন। সো আপনি এটাকে ইন্সপেক্ট করবেন, বাট স্টিল আপনাকে প্রিভেনশন করতে হবে প্রথমে। ঠিক আছে, আপনি যদি প্রিভেন্ট করতে পারেন, তাহলে আপনার কি হবে, আপনার ডিফেক্ট রেট থাকবে না, কম থাকবে। যদি আপনি খারাপ প্রোডাক্টকে সহজে প্রসেসের মধ্যে আইডেন্টিফাই করতে পারেন, আপনার রিওয়ার্ক করতে হবে কম, আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে, আপনার ডেফিনেটলি কস্ট সেভিংস হবে।
নাও আমি যখন কস্ট সেভিংস এর কথা বলতেছি তাহলে কস্ট অফ কোয়ালিটির কথা আসে। এই যে আমরা আলোচনা করলাম যে আপনি যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছেন আপনি চেষ্টা করবেন প্রোডাক্ট প্রসেসের মধ্যে এমন কিছু টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করতে যাতে আপনি সহজে রিয়েলাইজ করতে পারেন প্রোডাক্টের মধ্যে কোনো ফল্ট আইটেম আছে কিনা। তার মানে কি আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে প্রসেসের মধ্যে, কিছু কিছু অ্যাডিশনাল টুলস অ্যান্ড টেকনিক রাখতে হবে যাতে আপনি সহজে ডিটারমাইন করতে পারেন। সো এটার জন্য কিন্তু একটা খরচ আছে। এটা একটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ। প্রিভেন্টিভ যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেই জন্য আপনি কিছু কোয়ালিটি মেজারমেন্ট নিচ্ছেন। এখন যখন প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে আপনি কি করছেন, ইন্সপেক্ট করছেন। ইন্সপেক্ট করছেন কিভাবে, কিছু টেস্টিং প্রসিডিউর ফলো করে। এই যে আপনি টেস্ট করছেন এটা কিন্তু একটা খরচ আছে, রাইট? সো এই খরচটা কিন্তু কস্ট অফ কোয়ালিটির জন্য খরচ। এখন ইন্সপেক্ট করার পর আপনি পাইলেন যে আপনার ফল্ট রেটটা হাই, তাহলে যেই ফল্টি প্রোডাক্টটা আপনার সিস্টেম থেকে বের হলো সেই ফল্টি প্রোডাক্টটা কিন্তু আর মানে ইউজেবল থাকছে না। তো কি হচ্ছে কি আপনাকে রিওয়ার্ক করে আবার এটাকে একটা বেটার প্রোডাক্ট এনে মার্কেটে দিতে হচ্ছে। তার মানে এই যে ফেলিওর খরচ যেটা আপনি ইন্টারনালি টেস্ট করে আইডেন্টিফাই করলেন সেই ফেলিওর কস্টও কিন্তু আপনার কস্ট অফ কোয়ালিটির একটা পার্ট। ফাইনালি প্রোডাক্ট যদি আপনি ইন্সপেক্ট করলেন, করার পরে আপনি এটা মার্কেটে ছেড়ে দিলেন, কাস্টমার কাছে যে আপনার কাস্টমার কিছু ডিফেক্টিভ প্রোডাক্ট পেল, তখন কাস্টমার কাছ থেকে আপনাকে এটা কালেক্ট করতে হবে, আবার রিওয়ার্ক করে রিপেয়ার করতে হবে, অথবা নতুন একটা প্রোডাক্ট কাস্টমার কাছে দিতে হবে। এই খরচটা কিন্তু সর্বোচ্চ। সো আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস কস্ট অফ কোয়ালিটি সর্বোচ্চ হবে যদি আপনি ডিফেক্টিভ প্রোডাক্ট কাস্টমার কাছে দিয়ে দেন। ঠিক আছে, এখানে চারটে স্টেজের কথা আমরা বলেছি। সেই চারটে স্টেজ কি কি? ফার্স্ট হলো প্রিভেন্টিভ কস্ট, আপনি যখন প্রসেসের মধ্যে আছেন প্রিভেনশন করার চেষ্টা করছেন। তারপর হলো আপনি টেস্ট করছেন, অ্যাপ্রাইজ করছেন কোন প্রোডাক্ট ঠিক আছে কিনা, সবগুলাকে কনফার্ম করছেন যে আপনার যে ডিজায়ার ফাংশনালিটি বা ডিজায়ার পারফরমেন্স সেই অনুসারে কাজ করছে। তারপরে এই টেস্টিং এর পরে কিছু ফল্টি আইটেম যদি পান আপনি রিওয়ার্ক অথবা করে, এটা হলো ইন্টারনাল ফেলিওর কস্ট। আর ফাইনালি এক্সটার্নাল ফেলিওর করে যদি কাস্টমার কাছে যাওয়ার পর আপনি কিছু ফল্ট পেয়ে থাকেন। এই চার ধরনের কস্টকে সাম আপ করে আমি কস্ট অফ কোয়ালিটি পেয়ে থাকি। নাও আরেকটা কনসেপ্ট, সেটা হলো প্রিসিশন ভার্সেস অ্যাকুরেসি। আমরা যদি এটার ডেফিনেশন দিয়ে শুরু করি তাহলে দেখতে পাবো সেটা হলো যে অ্যাকুরেসি মিনস হলো আপনার একটা রেজাল্ট আউটকাম দরকার, আপনার প্রসেস বা আপনার সিস্টেম সেই রেজাল্টটা দিচ্ছে কিনা। সে যদি দিতে পারে তাহলে সেটা হবে অ্যাকুরেট সিস্টেম। সো অ্যাকুরেসি হলো যে ইজ অ্যান অ্যাসেসমেন্ট অফ কারেক্টনেস, আপনার সিস্টেম অ্যাকুরেটলি আপনাকে ডিজায়ার আউটপুটটা দিচ্ছে কিনা। ঠিক আছে, আর প্রিসিশনটা হলো যে আপনি কন্টিনিউয়াসলি বা রিপিটেডলি ওই আউটকামটা পাচ্ছেন কিনা, সেম আউটকামটা পাচ্ছেন কিনা বা নিয়ার সেম আউটকামটা পাচ্ছেন কিনা। সো ইয়াটা হলো প্রিসিশনটা হলো ইজ এ মেজার অফ এক্সাক্টনেস, আপনার সিস্টেম এক্স্যাক্টলি সেম রেজাল্টকে প্রতিবার দিতে পারছে কিনা। সো অ্যাকুরেসি হলো যে আপনি আপনার ডিজায়ার রেজাল্ট আপনি পাচ্ছেন কিনা, আর প্রিসিশন হলো যে আপনি কন্টিনিউয়াসলি বা রিপিটেডলি ওই ডিজায়ার রেজাল্টের কাছাকাছি যেতে পারছেন কিনা। ঠিক আছে, নাও আমরা যদি একটু চিন্তা করি, বেসিক্যালি ধরেন আপনি একটা ফাংশনালিটি একটা সিস্টেম নিয়ে কাজ করছেন, একটা সিস্টেম নিয়ে কাজ করছেন, আপনি সিস্টেমের কাজ করছেন, আপনার সিস্টেমটা আউটপুট দেওয়ার কথা একটা 10 ভ্যালুস। ওকে, সো আপনি দেখলেন যে আপনি ফার্স্ট টাইম পেয়েছেন 9, সেকেন্ড টাইম পেয়েছেন 8, তারপরে টাইম পেয়েছেন 2, তারপরে এই যে আপনি একটা রেজাল্ট পাচ্ছেন, ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছেন, তার মানে আপনার সিস্টেমটা কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে না। এবং আপনি যদি 2 আর 8 ভ্যালু পান আউটকাম আপনার সিস্টেম থেকে, তার মানে ও কিন্তু প্রিসাইসও না। এরকম যদি হতো যে আপনার সিস্টেম 5টা আউটপুট দেওয়ার সময় প্রতিবারে 2 এর কাছাকাছি ভ্যালু দিয়েছে, তার মানে তখন আপনি বলতে পারেন ওর সিস্টেমটা প্রিসাইস। হতে পারে এটা অ্যাকুরেট না কিন্তু এটা প্রিসাইস। ওকে, সো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটার রিলেশনশিপ আছে কোয়ালিটি কন্ট্রোলে। আমরা যদি আরেকটা এক্সাম্পল বোঝার চেষ্টা করি, সেটা এটা হলো যে অ্যারো এন্ড বো দিয়ে, সেটা হলো যে আমাদের টার্গেট থাকে কি, আমরা যখন তীর ছুড়বো এটা যেন মাঝখানে বুল সাইতে যায় লাগে, এটা হলো আমার টার্গেট। এখন আপনি 3টা মারলেন, 3টাই আপনার বুল সাইয়ের কাছাকাছি গেল, তার মানে আপনার সিস্টেমটা মোটামুটি অ্যাকুরেট। এখন কোন 3টা যদি একটা লাল পজিশন, 3টা বাটনের 3টা তীরের মধ্যে একটা যদি লালে বসে, আরটা নীলে বসে, আরটা যদি বাইরের লালে বসে, তাহলে এই সিস্টেমটা কি প্রিসাইস না? কিন্তু কারণ যে এই সিস্টেমের যে রেজাল্ট আছে সে ক্লাস্টার করছে না একটা পয়েন্টে। এই তিনটা অ্যারোই যদি ক্লাস্টার করে শুধু সাদাটার একটা পয়েন্টের কাছাকাছি থাকতো তাহলে সেটাকে আপনার প্রিসাইজ বলতেন। হতে পারে সেটা অ্যাকুরেট না কিন্তু প্রিসাইজ। ওকে, কেন আমাদেরকে এই জিনিসটা জানতে হবে? কারণ হচ্ছে আপনার ধরেন আপনি একটা
বোতাম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছেন, একটা বোতামের সাইজ হওয়ার কথা 1/2 ইঞ্চি, ঠিক আছে? এখন আপনি যে ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা দাঁড় করাইছেন সেই সিস্টেম আপনার 1/2 না 0.6 ইঞ্চি করে ডেলি আউটপুট দিচ্ছে, আপনার রিকোয়ারমেন্ট ছিল তো 0.5। কারণ আপনি দেখলেন যে আপনার সিস্টেমটা প্রতিটা বাটনে 0.6 ইঞ্চি করে বানাচ্ছে, প্রতিটা বাটন। তার মানে কি আপনার সিস্টেমের মধ্যে কিন্তু প্রিসিশন আছে, বাট আপনার হয়তো কোনো এরর আছে, যে এররটা যদি আপনি সহজে আইডেন্টিফাই করতে পারেন, আপনি খুব সহজে এই সিস্টেমটাকে 0.5 এ নিয়ে আসতে পারবেন, তাই না? যদি সিস্টেমটা প্রিসাইজ থাকে। সো আপনি ওই রুট কজটা বের করবেন, ওইটাকে কারেক্ট করবেন, 0.5 এর কাছাকাছি নিয়ে আসবেন। কিন্তু আপনার সিস্টেমটা যদি এরকম হয়, কোনো বাটন সে আউটপুট দিল 0.1 ইঞ্চি, কোনো বাটন দিল 0.2, কোনো বাটন দিল 1 ইঞ্চির উপরে, এরকম যদি অ্যাব্রাপ্ট একটা আউটপুট আসে, তাহলে আপনার কিন্তু প্রসেসের মধ্যে গন্ডগোল আছে। আপনাকে হোল স্ট্রাকচারটা নিয়ে চিন্তা করবে, আপনি ওই একটা স্পেসিফিক রুট কজ বের করলে হবে না। আপনি দেখবেন আলটিমেটলি আপনাকে হোল স্ট্রাকচারটা নিয়ে চিন্তা করে, আপনার হোল ডিজাইনটাকে, হোল সিস্টেমটাকে চিন্তা করে তারপর আপনাকে রুট কজ বের করতে হবে। সেই কারণে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশনটার একটা জানাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নাও অ্যাজাইল প্রজেক্ট এনভায়রনমেন্টে আমরা কিভাবে এনশিওর করি কোয়ালিটি। আমরা যদি দেখি যে আমরা যদি খুব জেনারেলি অ্যাজাইল সিস্টেম স্ক্রাম মেথোডোলজির কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এই মেথোডোলজির মধ্যে কিছু বিল্ট ইন আইডিয়াস আছে, বিল্ট ইন প্রসেস আছে, বা বিল্ট ইন আর্টিফ্যাক্টস আছে, যার মাধ্যমে, বা যে বিল্ট ইন অ্যাক্টিভিটিস আছে যার মাধ্যমে এনশিওর করা যায় যে আমার প্রোডাক্টটা কোয়ালিফাইড প্রোডাক্ট আউটপুট হিসেবে বের হবে। কিভাবে সেটা আমি একটু জেনারেলি বোঝানোর চেষ্টা করি। যেমন ধরেন আপনি আজাইলের প্রথম প্রিন্সিপালটাকে, আপনি আপনার প্রোডাক্টকে ইনক্রিমেন্টালি ডেলিভারি করবেন। আপনার প্রোডাক্টটা অ্যাজ এ হোল ডেলিভারি না করে আপনি ইনক্রিমেন্টালি কাস্টমার কাছে ডেলিভারি করবেন। তার মানে কি, আপনি একটা স্মল ফাংশনালিটি জেনারেট করবেন, জেনারেট করে কাস্টমারকে দেখাবেন ওই স্মল ফাংশনালিটি, তাই না? সো আপনি যদি এর মধ্যে এররও থাকে বা ডিফেক্টিভ আইটেমও থাকে, আপনার কিন্তু রিওয়ার্কের পরিমাণটা অনেক কম। সো এটা কিন্তু কোয়ালিটির জন্য একটা মেজর আইডিয়া, যে আপনি স্মল ইনক্রিমেন্টকে কাস্টমার দ্বারা রিভিউ করে এটার অ্যাকসেপ্টেন্সটা নিয়ে নিচ্ছেন, তার মানে কাস্টমারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করার চেষ্টা করছেন, রাইট? সো এটা কিন্তু ডেফিনেশন অফ কোয়ালিটি অনুসারে আমি যদি কাস্টমারের রিকোয়ারমেন্টকে কন্টিনিউয়াসলি স্মল ইনক্রিমেন্টে ফুলফিল করতে পারি, এটা আমার একটা কোয়ালিফাইড প্রোডাক্ট হিসেবেই থাকবে, ঠিক আছে? এখন আপনি যখন ডেভেলপমেন্টটা করছেন ওই প্রোডাক্টটা, তখন আপনি কি করছেন? আপনি কোডিং যখন করছেন, অথবা আপনার প্রোডাক্টটা যখন করছেন, ডেভেলপ করছেন, তখন আপনার কোডিং আর অথবা আপনার যে হার্ডওয়্যার আছে সেটাকে আপনি কি করছেন? আপনার ইন্টিগ্রেট করছেন আপনার এক্সিস্টিং কোডিং প্ল্যাটফর্মের সাথে, কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট করছেন, আপনি টেস্ট করার চেষ্টা করছেন, যাতে আপনি আপনার কোডিং এর সময় কোনো এরর বা ডিফেক্টিভ প্রোডাক্ট আপনি আউটপুট না দেন। আপনি আপনার যখন কোডিং করছেন, আপনি পিয়ার রিভিউ রাখছেন, তার মানে দুইজন পার্সন একসাথে কোডিং করছেন, যাতে কোনো কারণে একজনের যদি ভুল হয় আরেকজন এটা আইডেন্টিফাই করতে পারে। এই প্রসেসগুলো কিন্তু স্মার্ট, আমরা যখন স্ক্রাম মেথোডোলজি আছে এর মধ্যে ঢোকানো আছে। রেট্রোস্পেক্টিভের কথা বলা আছে। রেট্রোস্পেক্টিভ মানে হলো যে আপনার প্রতিটা আইটারেশন, প্রতিটা স্প্রিন্ট শেষ করার পরে আপনি টিম নিজেদের মধ্যে বসে কোন কাজটা তারা ভালোভাবে করেছে, কোন কাজটা তারা খারাপ করেছে, সেটা নিয়ে আলোচনা করবে। আলোচনা করে তারা একটা আউটপুট দেওয়ার চেষ্টা করবে, যাতে নেক্সট স্প্রিন্ট থেকে তারা ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারে। এই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আইডিয়া, এটা কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য খুবই নেসেসারি, ঠিক আছে? আরেকটা হলো রিভিউ। এখানে কাস্টমার ফিডব্যাক নেওয়ার জন্য আমরা কি করি? প্রতিটা স্প্রিন্টের পর একটা স্প্রিন্ট রিভিউ আছে, সেই স্প্রিন্ট রিভিউতে কাস্টমার অ্যাটেন্ড করে। ডেভেলপমেন্ট টিম কি করে, ওই স্প্রিন্টে কি কি জিনিস সে ডেভেলপ করেছে সেটা কাস্টমারকে দেখায়, তার রিকোয়ারমেন্টের সাথে এটা ম্যাচ করে কিনা সেটাকে ভেরিফাইড করার চেষ্টা করে, তারপরে সে এটাকে আউটপুট দেওয়ার, তার যে আলটিমেট যে প্রোডাক্ট সেটা এই প্রোডাক্টের মধ্যে ইন্টিগ্রেট করে। সো এই যে আপনি রিভিউ নিচ্ছেন স্মল ইনক্রিমেন্টে, এটা আপনার জন্য কিন্তু খুবই ভালো, এবং এটা কিন্তু অ্যাজাইলের মধ্যে ইনবিল্ট আছে, যার মাধ্যমে আমরা মেক শিওর করতে পারি আমাদের প্রসেস থেকে একটা ভালো প্রোডাক্ট আউটপুট হিসেবে যাবে, ঠিক আছে? নাও আমরা কি কি মেথোডোলজি আমরা ইউজ করি প্রোডাক্ট কোয়ালিটি, প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। বেসিক্যালি আমি যদি দুই তিনটা জিনিস একটু জেনারেলি বলার চেষ্টা করি। ফার্স্ট যেটা, সেটা হলো যে এখানে একটা থিওরি আছে জাস্ট ইন টাইম। তো ম্যানুফ্যাকচারাররা অনেক প্রোডাক্ট লাগে, মার্কেট থেকে অনেক চিপ কিনতে হয়, অনেক প্রোডাক্ট কিনতে হয়। আপনি যখন এটা আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে নিয়ে আসেন, তারা চেষ্টা করে যখন যেই প্রোডাক্টটা আপনার দরকার
ঠিক রাইট টাইমে যেন আপনি সেই প্রোডাক্টটা পান, আপনাকে যেন স্টক ওভারডিউ না করা লাগে। সো জাস্ট ইন টাইমের এই যে মেথড, সেই মেথডটাকে এমফাসাইজ করার চেষ্টা করে সব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে। লিনের কিছু ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিক আছে। সো এই ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিকগুলোকে ইউজ করে যাতে আপনি আপনার প্রোডাক্টের মধ্যে কোনো বা আপনার প্রোডাক্ট বা আপনার ইনভেন্টরিতে কোনো লস্ট আইটেম না থাকে, আপনার প্রসেস অথবা আপনার যে আছে সেটা যেন হাইলি এফিশিয়েন্ট হয় এবং তার ডেফিনেটলি রিডিউস কস্ট হয়। ঠিক আছে? সিক্স সিগমা ডিফেক্ট রিডাকশন মিনস এটা আসলে বেসিক্যালি আমি যখন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এর কথা বলবো বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর কথা বলবো, তখন আপনাকে সিক্স সিগমা রিজন সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। তার মানে আপনার ম্যানুফ্যাকচারিং যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে যাতে আপনার সবগুলো পপুলেশন সিক্স সিগমা রিজনের মধ্যে থাকে, ডিফেক্টগুলো যাতে সিক্স সিগমার বাইরে থাকে, যাতে সহজে আইডেন্টিফাই করা যায়, এই 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 ম্যাথোডোলজিগুলো যেন ফলো করা, এই জন্য এই ম্যাথোডোলজিগুলোকে ফলো করা হয় স্পেশালি ফর ডাটা ড্রিভেন ডাটা ড্রিভেন ডেভ প্রসেসে। আপনি যখন, আমি যদি খুব সহজভাবে বলি, আপনি যখন বোতাম তৈরি করছেন, আপনি জিপার তৈরি করছেন, তার যে সাইজ অথবা আপনার পকেট, শার্টের পকেট অথবা এগুলো যেগুলো তৈরি করছেন, এগুলো যখন অনেক মাস আকারে করা হয়, আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কি করে, কিছু লট বাই লট টেস্ট করে, সাইজ দেখার চেষ্টা করে, সাইজ দেখে যদি এটা উইদিন দ্য লিমিটের মধ্যে থাকে সে কিন্তু ওই লটটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। সো এই যে সিক্স সিগমাস আইডিয়া, এগুলো কিন্তু এখন বেশি ইউজ করা হয় যেহেতু ডিজিটাল অনেক প্ল্যাটফর্ম চলে আসছে, ডিজিটাল থিঙ্কিং, অনেক ডিজিটাল টুলস চলে আসছে, এগুলো অনেকটা অটোমেশনের মাধ্যমেই আপনি টেস্টিং অ্যান্ড এভলিউশন করা সম্ভব হয়ে থাকে। আরেকটা হলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। বেসিক্যালি অর্গানাইজেশন ওয়াইজ চেষ্টা করে যে শুধুমাত্র কোয়ালিটি একজন পার্সনের না, কোয়ালিটি এন্টার অফিস অথবা এন্টার অর্গানাইজেশন, প্রতিটা পার্সনের রেসপন্সিবিলিটি কোয়ালিটিকে এনশিওর করা। সো এই যে এমফাসিস সবাইকে কোয়ালিটি নিয়ে ভাবতে হবে, এটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে, টুলস থেকে আসে বা এই মেথোডোলজি থেকে আসে। আমরা যদি ডিজিটাল টুলস নিয়ে চিন্তা করি, এখন বেসিক্যালি ওই যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে জাস্ট ইন টাইম, তার মানে কি এই সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয় যাতে অর্গানাইজেশনের বায়ার অথবা সেলারদের কাছে এই টুলসের মাধ্যমে ওরা জানতে পারে কখন কোন প্রোডাক্টটা লাগছে, কখন প্রোডাক্টটা কোন চ্যানেল দিয়ে গেলে আপনি রাইট টাইমে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যা পৌঁছাবে। এই সবগুলোর জন্য কিন্তু আপনি অটোমেশনকে ইউজ করতে পারেন। বেসিক্যালি আপনি টেস্টিং প্রসিডিউরের মধ্যে অটোমেশন ইউজ করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিংটাকে আপনি ইউজ করতে পারেন। আপনার যদি স্টক কিছুটা সার্টেন পার্সেন্টেজের পরে আপনি হয়তো মেশিন এআই আপনাকে নোটিফাই করবে আপনার যে স্টেক হোল্ডারদেরকে, যাতে নতুন ম্যাটেরিয়াল ওয়ারহাউসে আনার সুযোগ করে দেয় খুব তাড়াতাড়ি বা এই প্রসেসটা শুরু করে। আপনি ক্লাউডকে ইউজ করতে পারেন আপনার প্রসেসগুলোকে ইমপ্রুভমেন্টের জন্য, রিয়েল টাইম মনিটরিং এর জন্য। এই ধরনের ডিজিটাল টুলস কিন্তু এখন অনেক ইউজ করা হচ্ছে। বেসিক্যালি স্টার্ট টু এন্ড, মানে একটা প্রোডাক্ট অ্যাসেম্বল থেকে শুরু করে তার অ্যাসেম্বলের যে জন্য যে এইসব কম্পোনেন্টগুলো লাগছে, সেই কম্পোনেন্টের সাপ্লায়ার থেকে শুরু করে পুরো সিস্টেমটা কিন্তু একটা ক্লাউড নেটওয়ার্কের মধ্যে থাকে এবং অ্যাপ বা টুলসের মাধ্যমে এগুলোকে রেকর্ডেড থাকে, কখন কোন প্রোডাক্টটা লাগছে, কতটুকু ইউজ হচ্ছে, কোন জায়গায় যে এটা স্টক হচ্ছে, এই সবগুলো জিনিসই কিন্তু আমরা অনলাইনে রিয়েল টাইম মনিটর করতে পারি। এই টুলসগুলো ইউজ করলে আপনার মধ্যে আপনি অনেক কনফিডেন্টলি দেখতে পারবেন যে আপনার ওয়েস্ট অনেক কম হচ্ছে, আপনার প্রসেসের মধ্যে প্রসেস অনেক ফাস্টার মুভ করছে। এই জিনিসগুলো আপনি সহজেই রিয়েলাইজ করতে পারবেন। নাও এখন যদি আমি ফিচারের কথা চিন্তা করি, বেসিক্যালি আমরা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইউজিং দোজ থিংস ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট। মেইনলি আমরা আসলে ইনভেন্টরির ক্ষেত্রে প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে পারি। তার মানে আপনার কারেন্ট মান্থে কতটুকু ইউজ হচ্ছে, আপনার অর্ডার কতটুকু আছে, সেই কনসিডারেশনে নিয়ে আপনার কি পরিমাণে স্টক থাকা লাগবে। কারণ চিপ মার্কেট কিন্তু অত সহজ না, অনেক সময় দেখা যায় যে আপনার যে চিপটা এখন দরকার সেই চিপটা মার্কেটে অ্যাভেলেবেল না। সো এই যে কিছু প্রেডিক্টিভ অ্যানালাইসিস, আপনার হোল ইয়ারে কতটুকু চিপ লাগবে, কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, একটু জেনারেল আন্ডারস্ট্যান্ডিং করাটা কিন্তু এখন খুব সহজ হচ্ছে টুল ইউজ করে। ঠিক আছে? আর আরেকটা হলো যে আমরা যে ডেভ অপের কথা বলছি, অ্যাজাইল আর ডেভ অপটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে আরো সহজে আমরা অনেক কিছু অনেক সহজে করতে পারি আমাদের রিয়েল ওয়ার্ল্ডে। আজকে এই পর্যন্তই কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে। আজকে এই সেশন থেকে আমরা কি শিখলাম,
আমরা শিখলাম জেনারেলি, আমরা কোয়ালিটি সম্পর্কে, গ্রেড সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছি। আমাদের একটা প্রোডাক্টের কি কোন কয়টা স্টেজ থাকে, কোন স্টেজে কোয়ালিটি পার্সপেক্টিভে কিভাবে আমরা কি কনসিডারেশন নিতে হয় সেটা শিখলাম। থার্ড টপিকসে আমরা প্রিভেনশনকে কেন ইন্সপেকশন থেকে বেশি এমফাসাইজ করতে হবে সেটা নিয়ে পড়লাম, সেটা নিয়ে জানলাম। ফোর্থ টপিকসে আমরা শিখলাম অ্যাকুরেসির সাথে প্রিসিশনের একটু আইডিয়াস, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আপনার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। অ্যাজাইল এনভায়রনমেন্টে আমরা কিভাবে কোয়ালিটিকে এনশিওর করার চেষ্টা করি, প্রসেসের মধ্যে কিভাবে কোয়ালিটিগুলো ইনবিল্ট আছে এটা সম্পর্কে আইডিয়া নিলাম। আর কারেন্টলি আমরা কোন কোন জিনিসগুলোকে এমফাসাইজ করার চেষ্টা করছি, কোন কোন মেথোডোলজি আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করছি আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য, সে সম্পর্কে আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সবার জন্য শুভকামনা আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।